দেওঘর ফেমাস ফুড সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আমি শুভ্র ব্যানার্জি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আপনারা দেখবেন দেওঘরের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট, দেওঘরের কাছাকাছি ঘুরতে যাওয়ার কয়েকটি জায়গার তত্ত্বদালাস এবং আজকের খাবারের স্বাদের মধ্যে একটা ঐতিহ্য, একটা ট্র্যাডিশনের ব্যাপার আছে এবং ঘোরার জায়গাগুলির মধ্যেও বেশ একটা শান্ত সমাহিত ব্যাপার আছে। আশা করব আজকের ভিডিওটা দেখতে আপনাদের মন্দ লাগবে না। এই ভিডিওটা শুরু হচ্ছে 1 জুলাইয়ের এক বৃষ্টি ভেজা দিনে। সেদিন আমি একটা এপিসোড শ্যুট করে ধানবাদ দিয়ে গিরিডির পথ ধরে দেওঘর যাব এমন মনস্থ করেছিলাম। রাস্তা দারুণ সুন্দর। কিছু দূর যাওয়ার পরে এই ব্রিজের ওপরে গাড়ি থামালাম। ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, না আপন বেগে পাগলপাড়া হয়ে নয়, বেশ শান্তভাবে। রাস্তা দিয়ে যেতে যেতে নেমে পড়লাম এই বরাকর নদীর ওপরে, ব্রিজের ওপরে এসে দাঁড়িয়েছি। নিচে দিয়ে বরাকর নদী যাচ্ছে। গত বছর যখন এখানে এসেছিলাম মিড আগস্টে, তখন এই নদীতে প্রচুর জল এবং দারুণ স্রোত ছিল। এখনও তো এবারে সেভাবে বর্ষা শুরু হয়নি, এখনও জলটা সেরকম নেই। তবে এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। একটু আগে বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ মনোরম। এখান থেকে উশ্রী আর বেশি দূর নয়, অ্যারাউন্ড 14 কিলোমিটার মতো উশ্রী যাব। গত বছর গর্জন সমৃদ্ধ উশ্রী দেখেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো। আজকে জানি না কীরকম দেখবো, তবে ওয়েদারটা ভারী মনোরম। কিছুটা সময় এই বরাকর নদীর ব্রিজের ওপর থেকে নদী দেখে তারপরে এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য উশ্রী জলপ্রপাতের উদ্দেশ্যে। এই বরাকর নদীর ব্রিজ থেকে উশ্রী যাওয়ার পথটা দারুণ সুন্দর এবং অ্যারাউন্ড 14 কিলোমিটার মতো ডিস্টেন্স। ঝাড়খণ্ডের এই সবুজ প্রকৃতি আমার সব সময় ভালো লাগে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। পৌঁছে গেলাম উশ্রী জলপ্রপাত, কিন্তু জল এখন দেখলাম অনেকটাই কম। গতবার যখন এসেছিলাম তখন তো ভরা বর্ষা, এখানে তো তখন নামাই পসিবল ছিল না, নামা বারণ, এবং এখানে একটা রেলিং করা ছিল, ওই দিকটায় নেমেছিলাম আমরা। এবার তো দেখছি কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, শুনলাম পার্ক হবে। আশা করব জায়গাটার সৌন্দর্যটা অক্ষুণ্ণ থাকবে, কিন্তু ট্যুরিজম বাড়ানোর জন্য যদি প্রচেষ্টা করে তাহলে তো সেটা সত্যিই ভালো বলতে হবে। তবে এই সৌন্দর্যের মধ্যে একটা অ্যাবান্ডেন্স আছে, কিন্তু আরও ভরা বর্ষা এলে আগস্টে বা সেপ্টেম্বরে, মানে বর্ষার শেষের সময়টায় বা একদম ভরা বর্ষাটা এলে, মানে এত গর্জন ছিল এবং জলের এত ছিটে ছিল, ওইখানটায় দাঁড়িয়েছিলাম, জলের ছিটে মুখে লাগছিল। আর অনেক ট্যুরিস্ট ছিল সেইবারে, রিল বানানোর জন্য এখানে গান হচ্ছিল। ভালো লাগছে দেখতে। এখন তো অনেক ফ্লোটা কম, তাও গর্জন আছে, কিন্তু গতবার যখন দেখে গিয়েছি তার থেকে 50%-এর, মানে তার থেকে 50% তো মিনিমাম কম। উশ্রী জলপ্রপাতকে টাটা বাই বাই বলে গিরিডি শহরের মধ্যে দিয়ে নিজের রাস্তা করে নিলাম খান্ডোলি ড্যামের উদ্দেশ্যে। গিরিডি শহর পেরোনোর পর থেকেই যথারীতি ঝাড়খণ্ডের সবুজ প্রকৃতি এবং টিলা পাহাড়ের দৃশ্য আমার ভালো লাগতে লাগলো। পৌঁছে গেলাম খান্ডোলি ড্যাম। এই ড্যাম উশ্রী নদীর ওপরেই। বিকেল শেষ এবং সন্ধে শুরুর মুহূর্তে দারুণ শান্ত পরিবেশ ভালো লাগলো। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু বোটিংয়ের চার্জ কত সেটা অবশ্য আমি জানি না, আর এখন বোটিং হচ্ছে কিনা সেটাও আমি শিওর নই। সামনে একটা জেটি, যেখান থেকে বোটিং হয় বলে দেখছি, না হচ্ছে, দূরে দেখতে পাচ্ছি বোটিং করছেন মানুষজন। ভালো লাগছে দাঁড়িয়ে, শান্তি আছে বেশ জায়গাটায়। সামনে একটা পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক, বাচ্চারা খেলাধুলো করছে, আর এই পার্কের পেছন দিয়ে এই টিলাটা দেখতে আরও সুন্দর লাগছে। খান্ডোলি ড্যাম এবং সেই সংলগ্ন চিলড্রেন্স পার্কের যে রাস্তা, সেখানে বেশ কিছু স্ট্রিট ফুডের স্টল আছে। আমি অনেকটা সময় খান্ডোলি ড্যামে দাঁড়িয়েছিলাম। সন্ধে প্রায় হয়ে এসেছিল, তাই আর বেশি দেরি না করে এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় এক পেট্রোল পাম্পে এক ভদ্রলোকের সাজেশন মেনে পৌঁছলাম এই মণ্ডলজি চায় দোকানে। জায়গাটা কোথায় সেটা আপনারা দোকানের এই যে সাইনবোর্ড, সেখানে ভালো করে দেখে নেবেন। আমি এই দোকানের চা সিঙ্গাড়ার রেকমেন্ডেশন পেয়েছিলাম। দেখলাম সিঙ্গাড়া সদ্য গরম ভাজা হয়েছে, আর ছিল আলুর চপ আর জিলিপি, এবং এই প্রত্যেকটা খাবারের আইটেমের দাম 5 টাকা প্রতি পিস। আসুন গরম গরম সিঙ্গাড়া খাই। ডেফিনেটলি দারুণ খেতে। আলুর মশলাটা দেখুন, কোনো অতিরিক্ত কালচে মশলা নেই, কিচ্ছু নেই। আদা 5 ফোড়ন, বাইরের খোলসটার মধ্যে কালো জিরে আছে, নাইস, দারুণ, একদম সিম্পল মশলা। সিঙ্গাড়াটাকে মন ভরে গেল সত্যি। আদা 5 ফোড়ন নেক্সট লেভেলে নিয়ে গেছে, সত্যি কথা।
সলিড খেতে চাটা, সলিড। চা সিঙ্গাড়ার ফুয়েল নিয়ে উদরপূর্তি করার পর আমি দেওঘরের দিকে রওনা দিলাম। আপনাদের সাথে আমার দেখা হবে 3 জুলাইয়ের সকালে, যখন অলরেডি আমি দেওঘরের 2টো এপিসোড শ্যুট করে নিয়েছি। দেওঘর শহরে একটা সুন্দর সকাল, রোদ ঝলমলে। এখন অ্যারাউন্ড 8টা মতো বাজে। যে রাস্তাটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই রাস্তার নাম তো আমি জানি না, কিন্তু পেছনেই বৈদ্যনাথ ধাম স্টেশন, এবং এই স্টেশনের একদম উল্টো দিকেই হচ্ছে আমার হোটেল, যে হোটেলের নাম হচ্ছে ইম্পেরিয়াল হাইটস। এখন বেরিয়েছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে, এবং লোকাল ব্রেকফাস্ট করব এরকমটা ইচ্ছে। একটা দোকান গতকাল দেখেছিলাম, তো সেখানে যাওয়া যাক এবং দেখা যাক যে সকালবেলায় দেওঘরের মানুষ কী ধরনের ব্রেকফাস্ট নাস্তা পছন্দ করেন। এখানে এমনি ব্রেকফাস্টের জন্য কচুরি, সিঙ্গাড়া, জিলিপি পপুলার, আর এই দোকানটায় একটু অন্যরকমই কিছু পাওয়া যায়। চলুন যাওয়া যায়। 2-4 কদম এগোনোর পরেই আমি এই হরিওম নাস্তা নামে দোকানটা দেখতে পেলাম। এটাকে একটা স্ট্রিট ফুড কার্ট বলাই ভালো। দোকানের যে ছেলেটি, সে তখন মুড়ি মাখছিল। দেখলাম এই মুড়ি মাখার বেশ পপুলারিটি আছে। তারপর এই ছেলেটি পাঁপড় ভাজতে শুরু করলো এবং আমাকে ইশারা করে দেখালো দোকানের বাইরের ভাজাভুজির সম্ভার। নানা রকমের চপ, পকোড়া, তেলে ভাজা এই সমস্ত রাখা ছিল। জানলাম এগুলো সিঙ্গেল ফ্রাই, কাস্টমারের অর্ডার অনুযায়ী এগুলো ডাবল ফ্রাই করে দেওয়া হয়। চপ ছাড়া অবশ্য বেশ কিছু অন্য আইটেমও ছিল। ये लोकेशन क्या हो गया? ये लोकेशन हो गया मॉन्टी कार्लो स्टेशन रोड। मॉन्टी कार्लो स्टेशन रोड। स्टेशन रोड मतलब वो बैद्यनाथ धाम स्टेशन है ना? स्टेशन रोड हाँ, और मॉन्टी कार्लो शॉप के एकदम ऑपोजिट में। अपोजिट हरिओम नाश्ता। अच्छा, हरिओम नाश्ता। आपका क्या नाम है? मेरा नाम हुआ राजकुमार शाह। लौकी का पकौड़ी। अच्छा, सुबह कितने बजे खोलते हैं मॉर्निंग 6 बजे से और शाम को? शाम 7:30। अच्छा, একটা স্পাইসি দেখতে আলুর দম, তার সাথে ছোলার একটা রসা, যেটাকে দেওঘরে জেনেছিলাম ঘুগনি বলা হয়। এই সব কিছুর সাথে মুড়ি এবং পাকোড়ি মিশিয়ে দেওয়া হলো। দেওঘর শহরের ট্র্যাডিশনাল জলখাবার নাস্তা, যেটা আপনি সকালেও খেতে পারেন আবার বিকেলেও খেতে পারেন। সিম্পল মুড়ি, ঘুগনি, আলুর দম, ওপরে একটু মশলা দেওয়া, পেঁয়াজ দেওয়া, আপনি যে চপ পকোড়া বলবেন সেটা দিয়ে দেবে, পাঁপড় দিয়ে দিয়েছে। একটা বাইট নেওয়া যাক। এর মধ্যে আলুর দম, পাঁপড়, বিভিন্ন রকমের পকোড়ি দেওয়া আছে। টেস্ট কিন্তু একটু আলাদা। ঠিকঠাক লেগেছে। সকাল সকাল ট্র্যাডিশনাল এবং পেট ভরানো ব্রেকফাস্ট। এই এন্টায়ার পাতাটার দাম 30 টাকা অনলি। 50 টাকারও আছে এমনটাও জেনেছি। ঠিক লেগেছে আমার। দেওঘরের একটা কোনো গলি আছে যার নাম ভাং গলি। এখন ব্রেকফাস্ট খাওয়ার পরে সেখানেই যাচ্ছি। তো এই ভাং গলিতে যদি আমি খুঁজে পাই, তাহলে ভাং গলির কর্মকাণ্ড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টোটো আমাদেরকে যেখানে নামালো, সেখান থেকে বাঁদিকে একটা এই গলির মধ্যে ঢুকেছি। এটাকেই ভাং গলি বলছে লোকাল লোকজন। আমি একজনকে জিজ্ঞাসা করতে করতে এলাম। এই গলিটাই দেওঘরের পপুলার ভাং গলি। সামনে ওই যে জটলা দেখছেন, ওখানেই 2টো দোকান, কিন্তু ওই 2টো দোকানে আমি ভিডিও করতে পারিনি, ওনারা অ্যালাউ করেননি। তাই আমি চলে এলাম শিক্ষা সমাজ চক মন্দির মোড়ে সৌরভ সুইটসে, যেখানে দেওঘরের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট পরিবেশন হয়, যেমন কচুরি, সিঙ্গাড়া, চপ। দেওঘরের জলখাবারে কিন্তু এই ডাল পকোড়িগুলো খুব চলে। আর এই সব কিছুর সাথে আপনি ছোলার তরকারি, যেটাকে এখানে ঘুগনি বলে, সেটা নিতে পারেন, অথবা আলুর তরকারি নিতে পারেন। দোকানের বাইরেটা সাদামাটা, কিন্তু স্বাদ ভালো ছিল। ये मंदिर मोड़ में ही ना एकदम मंदिर, शिक्षा समाज चौक। দেওঘরের দই খুব জনপ্রিয়, এমনটা আমি দ্বিতীয় এপিসোডেও বলেছিলাম। এবং এই মিষ্টির দোকানে দই ছিল, এছাড়া অন্যান্য রসের মিষ্টি যেমন রসগোল্লা, গোলাপজামুন, এই সব কিছু ছিল। আমি নিজের জন্য দই চিঁড়ে এবং মিল্ক কেক অর্ডার দিলাম। দেওঘরের একটা বিশিষ্ট জলখাবার দই চিঁড়ে, আমি তার সাথে মিল্ক কেকও নিয়ে নিয়েছি। চাইলে চিনিও নেওয়া যায়। আর সত্যি কথা বলতে এই দইয়ের মতো ভালো প্রোবায়োটিক আর হয় না। আমরা আজকাল খুব ফুড সায়েন্স নিয়ে কথা বলি, তো প্রোবায়োটিক, গাট হেলথ, এই সমস্ত। দই কিন্তু দারুণ প্রোবায়োটিক, মানে গুড ব্যাকটেরিয়া সমৃদ্ধ। আপনারা জানেন যদিও। দই চিঁড়ের স্বাদ আমি আর নতুন করে কি বলবো, তবে এটা খেতে বেশ লাগছে। এই স্বাদের মধ্যে না একটা প্রশান্তির ব্যাপার আছে, মানে আপনার পেট আপনাকে থ্যাংক ইউ বলবে। মিল্ক কেক
একটু এই দই চিঁড়ে মিশিয়ে খাওয়া যাক। মিল্কে একটা স্বাদ আছে, মিষ্টিটা ঠিকঠাক। এই দই চিঁড়ের সাথে মেশাতে মিল্ক কেকের যে মিষ্টিটা সেটা একটু কম হয়ে যাচ্ছে, যেটাই পুরো ব্যাপারটাকে দই চিঁড়ে মিল্ক কেক এই এন্টায়ার কম্বিনেশনটাকে মানে একটা ভালো স্বাদের করে দিচ্ছে। এই খাবারটা খেয়ে না মানে বলে না একটা মন থেকে তৃপ্তির ভাব এলো। খুব সাধারণ কিন্তু খুব তৃপ্ত হবার মতো একটা স্বাদ। এখন চলেছি লাঞ্চের উদ্দেশ্যে। জায়গাটা হচ্ছে নব্বেয়া হোটেল, এই রাস্তাতেই, এই বৈদ্যনাথ ধাম স্টেশন রোডেই নব্বেয়া হোটেল। গুগলে দেখলাম 3.8 রেটিং, 700-র ওপর মানুষ রিভিউ দিয়েছেন এবং বেশিরভাগ রিভিউতেই বলছেন যে দেওঘরে যতগুলো জায়গায় ভালো মাটনাট্টে পাওয়া যায় তার মধ্যে একটা অন্যতম জায়গা নব্বেয়া হোটেল। আশা করব তারা শ্যুটের পারমিশন দেবে। তো নব্বেয়া হোটেলের মাটনাট্টে খেয়ে কেমন হয় যদি শ্যুট করতে দেয় তাহলে আপনাদেরকে জানাবো। চলুন যাওয়া যাক। এনাদের মালিক ভদ্রলোক ভিডিওতে আসতে চান না, নাই আসতে পারেন, সেটা ওনার ব্যাপার। বলবেন অফ ক্যামেরা যে অ্যারাউন্ড 17-18 বছরের হোটেল। আমি গুগল যখন চেক করছিলাম, যেমন একটু আগে বললাম, 3.8 রেটিং দেখেছি, 700-র ওপর মানুষ রিভিউ দিয়েছেন এবং দেওঘরের মাটনাট্টের জন্য এটা একটা প্রমুখ প্রতিষ্ঠান, এমনটা ওই রিভিউগুলো থেকে জানলাম। আমি যে হোটেলে ছিলাম সেখানকার স্টাফেরও এক দুজন আমাকে বললেন। মেনুর মধ্যে শুধুই মাটনাট্টে আর ভাত, তো হাফ পোর্শন ভাত নিয়েছি আর মাটনাট্টে 2 পিস নিয়েছি। 4 পিসও মাটনাট্টে হয় এখানে, এরকমটা জেনেছি। আগে 2 পিস খাওয়া যায়। সিম্পল মেনু, মাটনাট্টে আর ভাত। ভাত কম দিতে বলেছিলাম, হাফ পোর্শন ভাত দিয়েছেন, কিন্তু হাফ পোর্শন ভাতেও আমার অ্যাপেটাইট অনুযায়ী বেশি। ওয়াও, মাংসটা এনারা গরম করে পরিবেশন করেন আমার মনে হলো, কারণ একটা পাত্রে ওনারা এনেছেন এবং আপনার সামনে এসে আপনার যেরকম পিস চয়েস হবে সেই অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন। আর জায়গাটা পপুলার, মানুষজনের ভিড় আছে, হাম্বল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই ঝোল দিয়ে মাখিয়ে খাওয়া যাক। যথেষ্ট গরম, একদম পাইপিং হট যেটাকে বলে। মানে ঘি আছে আমার মনে হয়। এমনিতে তো আটে আমি যতদূর জানি ঘি এবং সর্ষের তেল এই দুই দিয়েই রেডি হয়। রসুনের কলি আছে গোটা গোটা, অন্য রকম স্বাদ। ঝাড়খণ্ডের যে গোলমরিচ জিরের ফ্লেভারটা থাকে এটায় সেটা অতটা নেই। এই ঝোলে একটা রিচ ব্যাপার আছে। নাইস ঘিয়ের ফ্লেভার, একদম মোটা ঝোল। মোটা ঝোল ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে থিক গ্রেভি। স্পাইসনেসের কথা যদি আমি বলি তাহলে এটা স্পাইসি, কিন্তু স্পাইসি বলে যে অতিরিক্ত ঝাল এরকমটা নয়। আমার মনে হয় একটা গোলমরিচ আছে এবং কাঁচা লঙ্কা তো আছেই। তো সেই গোলমরিচ আর কাঁচা লঙ্কার একটা মিলিত ঝাল আছে যেটা বেশ চিটচিটে, যেটা জিভে তালুতে বেশ একটা ভালো লাগা তৈরি করছে। আমি একটা নলির দিকের পিস চেয়েছিলাম, এনারা নলির দিকের পিস দিয়েছেন। পিস আপনি আপনার চয়েস অনুযায়ী এখান থেকে নিতেই পারেন। ওয়াও, মাংস কিন্তু নরম আছে, নরম আছে। দুটো চারটে বাইট আছে। আমি এমন বলবো না যে মেল্ট ইন মাউথ, আমি এমন বলবো না যে চিউই, কিন্তু ঠিক গুণে দুটো চারটে বাইট, দুটো তিনটে বাইট, মাংসের ঝোলের যে পুরো ফ্লেভারটা সেইটা আপনাকে একটা তুরীয় আনন্দ দিয়ে যাবে। আর একটা কথা যেটা বলার, বাংলার বাইরে গিয়ে বাংলার স্বাদ খুঁজবেন না। কোনো জায়গায় গিয়ে সেই লোকাল প্রিপারেশনকে খোলা মনে খাবেন, দেখবেন স্বাদটা আরও ভালোভাবে এনজয় করতে পারছেন। দেওঘরের মাটনাট্টে একদম জিন্দাবাদ। আমি একটু বাড়িয়ে বলছি না, আমি মাটনাট্টের ফ্যান হলাম বলা যেতে পারে। দেওঘরে 2বার, জামশেদপুরে 1বার, এই 3বার মাটনাট্টে খাবার পরে। রিয়েলি এনজয়েবল, রিয়েলি ডিলিশিয়াস। একেবারে স্টেপ আউট করে 6, বাকি বাড়ি যা। আর ঘিয়ের জন্য না হাতে একটা চপচপ চপচপ ব্যাপার আছে। इसमें घी जाता है और गोल की भी जाता है और कच्चा मिर्चा, गोल की और कच्चा मिर्चा का अदरक लहसुन पड़ता है। एक कली देखा मैंने लहसुन का। लहसुन देता है छेच के। अच्छा छेंच के, हाँ मतलब कूट के देते हैं, बढ़िया लगा मुझे। দেওঘরে দুটো জায়গায় আমি 8 মিট খেলাম, একটা নিউ দেওঘর হোটেল আর একটা এই নব্বেয়া হোটেল। দুটো জায়গায় 8 মাটন জন্যই আমি এইটুকু বলতে পারি যে মেবি ডিলিশিয়াস ইজ দ্য আন্ডারস্টেটমেন্ট।
আমার দারুণ লেগেছে। আপনাদের দেওঘরে আমি যে জায়গাগুলো দেখালাম সেসব জায়গায় খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা জানাবেন। সাইনিং অফ, ভালো থাকবেন, জীবন একটাই। এখন আমি অ্যারাউন্ড 350 কিলোমিটার ট্রাভেল করব, বাড়ি যাবো। টাটা, এনজয় ইউর লাইফ।